কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা অজিত, শেষ লঞ্চ কটায় বলো তো? আমি তো এখানে কিছুই চিনি না। লঞ্চ আছে 7টায়, তারপর তো কেউ আর অতটা পারাপার করে না। দু একটা নৌকো আছে তারপরে, তবে ভাড়া কিন্তু বেশি স্যার। কটা দিন আপাতত বাড়ি থেকে যাতায়াত করি, তারপরে কাছাকাছি কোথাও একটা বাড়ি খুঁজে নেব। আশা করি কোনো অসুবিধা হবে না। আমাকে একটা বাড়ি খুঁজে দিতে পারবে তো অজিত? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না স্যার। আমি ব্যাগ গুছিয়ে উঠে পড়লাম। পোস্ট অফিস বন্ধ করে যখন বেরোতে যাব, তখন দেখি আকাশে মেঘ ঘনিয়ে এসেছে। পূবের কোণে এক ফালি মেঘ আস্তে আস্তে পুরো আকাশটাকে ঢেকে দিল। তার সাথে ঝোড়ো হাওয়া আর বাতাসও শুরু হলো। আমি আজ নতুন জয়েন করেছি এই গ্রামের পোস্ট অফিসে। আজকে আমার প্রথম দিন। কাজ সারতে সারতে সন্ধ্যা 6টা বেজে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেল তো, আবার ঝোড়ো হাওয়াও ছাড়ছে। আজকে মনে হয় নৌকো খেয়া সব বন্ধ থাকবে স্যার। চলুন আমার বাড়িতে, আজকে রাতটা না হয় আমার বাড়িতেই থাকবেন। না না, আমি চলে যেতে পারবো। বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমাকে বাড়ি যেতেই হবে। কালকে আবার আমার বাচ্চাটার ডাক্তার দেখাবার ডেট। লতা একা সবটা পেরে উঠবে না। তাহলে দেরি করবেন না স্যার, তাড়াতাড়ি চলে যান। সেই কথা মতো আমি তাড়াহুড়ো করে খেয়াঘাটে আসি। আগের থেকে ঝড়ের দাপটটা অনেকটাই বেড়েছে, সেই সাথে বৃষ্টিও পড়ছে। বিদ্যুৎ চমকাচ্ছে তার সাথে। সেই বিদ্যুতের আলোয় দেখলাম নদীর বিশাল বড় বড় ঢেউ। তা দেখে ভয়ে বুকটা ছ্যাঁত করে উঠল। আজকে কি তাহলে বাড়ি যেতে পারবো না? দেখলাম দূরে পাটাতনের ওপরে একজন লোক বসে আছে। লোকটা আমাকে দেখে বলে উঠল, একটু দাঁড়িয়ে যান, বৃষ্টি থামলে একটা দুটো নৌকো পেলেও পেতে পারেন। তবে সাবধান, স্টিমার যদি আসে একদম উঠবেন না, একদম উঠবেন না। আমি দাঁড়িয়েই রইলাম। খেয়াঘাটের শেডের তলায় বৃষ্টির হাত থেকে রেহাই পেলাম। বৃষ্টিতে প্রায় ভিজেই গেছি। কি আর করব, আশপাশে দাঁড়াবারও কোনো জায়গা নেই। আর এই লোকটাও যে বৃষ্টির মধ্যে কেন বসে আছে কে জানে। হয়তো উনিও নৌকোর জন্যই বসে আছে। কতক্ষণ দাঁড়িয়ে আছি জানি না। হঠাৎ ঘড়িটা দেখে বুঝতে পারলাম রাত 8:30 বেজে গেছে। তখনও চলছে এক নাগাড়ে বৃষ্টি। হঠাৎ সেই বৃষ্টির মাঝে একটা ছোট আলোক রেখা আর একটা ভুটভুটি আওয়াজ এগিয়ে আসছে ঘাটের দিক থেকে, অন্ধকারের বুক চিরে। যাক বাবা, বাঁচা গেল। খেয়াঘাটে থামতেই আমি উঠে পড়লাম স্টিমারে। স্টিমারে 2-3 জন লোক বসে আছে। অদ্ভুত তাদের দৃষ্টিভঙ্গি। তারা যেন আমার জন্যই অপেক্ষা করছিল স্টিমারে। আমাকে দেখে তাদের মুখে অদ্ভুত একটা হাসি খেলে গেল। আমি গিয়ে বসতেই স্টিমারটা ছেড়ে দিল। হঠাৎ করে খেয়াঘাটে বসে থাকা সেই অপরিচিত লোকটা চিৎকার করে বলে উঠল, ওতে যাবেন না বাবু, ওতে যাবেন না, নেমে আসেন। ওতে যাবেন না বাবু, ঝাঁপ দেন, বাঁচতে চাইলে জলে ঝাঁপ দেন। লোকটা তখনও চিৎকার করেই চলেছে, বাবু ওতে যাবেন না বাবু, ওতে যাবেন না। ততক্ষণে স্টিমার ছেড়ে দিয়েছে। বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে চলেছে স্টিমার। চারিদিকে ঘোর অন্ধকার। পাশে বসে থাকা বয়স্ক ব্যক্তিটা মাথায় হাত দিয়ে বসে আছে। তা দেখে আমি জিজ্ঞেস করলাম, আপনি এইভাবে বসে আছেন কেন? আপনার কি শরীর খারাপ লাগছে? তুমি আবার একটা উপকার করবে বাবা। তুমি তো ওপারে যাচ্ছ, আবার একটা কাজ করবে। এই কাজটা না করলে যে বড় বিপদ বাবা। আমি হতবাক হয়ে গেলাম। আমি কি করতে পারি? আচ্ছা বলুন। আমার ছেলেটা শহরে লেখাপড়া করে। এই যে এই কাগজেই তার ঠিকানা লেখা আছে। এই ঠিকানায় তুমি কিছু টাকা পাঠিয়ে দেবে বাবা। এই যে এই টাকা ওর পরীক্ষার টাকা। আপনি তো শহরে যাচ্ছেন, আপনি তাহলে দিয়ে দেবেন। না বাবা, আবার যাওয়া হবে না। জানি না তুমিও যেতে পারবে কি না। যদি যেতে পারো তাহলে এটা দিয়ে দিও বাবা। আমার এইটুকু উপকার করো তুমি। এমন সময় সেই লোকটার কথা থামিয়ে দিয়ে পাশে বসে থাকা আরেকটা লোক বলে ওঠে, হ্যাঁ, উনি এর আগে আমাকেও বলেছিলেন, কিন্তু আমিও পৌঁছাতে পারিনি শহরে। আপনি আমারও একটা কাজ করে দেবেন। আমার মা শহরের হাসপাতালে ভর্তি। এই টাকাটা পাঠালে আমার মায়ের চিকিৎসা হবে। কি জানি কত দেরি হয়ে গেল। আমার মা যে কেমন আছে কিছুই বুঝতে পারছি না। আরে আপনারা আমাকে বলছেন কেন? আপনারাও তো শহরেই যাচ্ছেন, আপনারাই দিয়ে দেবেন। তা আর সম্ভব না।
আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম তো। সবাই আমাকে দায়িত্ব দিচ্ছে, অথচ সকলেই তো যাচ্ছে শহরে। এইসবই ভাবছি, এমন সময় হঠাৎ একটা বিদ্যুতের ঝলক খেলে গেল, আর তাতেই আমি লঞ্চের অপর প্রান্তে স্পষ্ট দেখতে পেলাম, যেন মনে হলো কতগুলো ছায়ামূর্তি সেখানে বসে আছে। তাদের চোখগুলো যেন একবার দপ করে জ্বলে উঠল। আমি চমকে উঠলাম, কিছুক্ষণ আগেও তো ওখানে কিছু ছিল না। হঠাৎ করে এই স্টিমারটা যেন দুলে উঠল প্রচণ্ড প্রচণ্ড ঝাঁকুনিতে আর দোলানিতে। আমি ভয় পেয়ে গেলাম। আমি শুনতে পেলাম ভয় পেয়ে যাওয়া কিছু মানুষের আর্তনাদ। কিন্তু স্টিমারে তো কেউ ছিল না, তাহলে আর্তনাদ হচ্ছে কোথা থেকে? আস্তে আস্তে স্টিমারের চারিদিকে কতগুলো ছায়ামূর্তি দেখলাম। আপনি এই খামটা নিন, খামে ঠিকানা লেখা আছে। আমার মায়ের কাছে টাকাটা পৌঁছে দেবেন, আমি তো আর যেতে পারবো না। আর এই টাকাটা আমার ছেলেকে পাঠিয়ে দেবেন, নয়তো ছেলের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। মা মরা একমাত্র ছেলে। আমিও তো। বয়স্ক লোকটা আর কিছুই বলতে পারে না, তার চোখে মুখে একটা ভয় ফুটে ওঠে। আর এসব কি হচ্ছে? আপনারা আমাকে কেন বলছেন? আপনারা চলুন আমার সাথে। আর লঞ্চটা এত দুলছে কেন? আমারও তো ভয় লাগছে। আমার সঙ্গে নদীর ওপারে গেলেই তো শহর। ও দাদা, একটু আস্তে চালান না, স্টিমারটা এত দুলছে কেন? হঠাৎ করে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো একটা লোক। তারপর সে বলল, আমি কি করতে পারি? ঝড় বৃষ্টির কবলে পড়লে স্টিমার তো একটু দুলবে, আর কি বা হবে, সবাই তো আজকে মারাই যাবে। উফ, কি আমার ভাগ্য, প্রথম দিনেই পাগলের পাল্লায় পড়লাম। আপনি সাবধানে স্টিমারটা চালান, এত দুলছে এক্ষুনি উল্টে যাবে তো। একটু সাবধানে চালান দাদা। আমার কথার উত্তরে স্টিমারের চালক ভয়ঙ্করভাবে হেসে উঠল। আমার পাশে বসে থাকা যুবকটা বলল, এর আগের বছর ঠিক এই দিনে, এক কালবৈশাখী ঝড়ের রাতে, আমি ভুল করে এই স্টিমারে উঠে পড়েছিলাম। ওই বয়স্ক লোকটাও আমার কাছে সাহায্য চেয়েছিল। আমিও তোমার মতো বুঝতে পারিনি। ঠিক সময়ের আগে স্টিমার থেকে না নামতে পারলে তুমিও আমাদের সঙ্গে চলে যাবে নরকে। তুমি ঝাঁপ দাও, ঝাঁপ দাও। হ্যাঁ বাবা, তুমি ঝাঁপ দাও, ঝাঁপিয়ে পড়ো জলে, তাহলেই প্রাণে বাঁচতে পারো। এই বলে এক প্রকার সেই যুবক আর সেই বয়স্ক লোকটা আমাকে স্টিমার থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতে থাকলো। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। কি করছেন, কি করছেন? আমি সাঁতার জানি না যে। আরে আরে ছাড়ুন, আরে আমাকে ধাক্কা দিচ্ছেন কেন? ততক্ষণে স্টিমারের দুলানিটা আরও বেড়ে গেছে, যেন আরেকটু হলেই উল্টে যায়। হঠাৎ করে বয়স্ক লোকটার আর যুবকটার চেহারা পাল্টে যেতে থাকে। তাদের শরীরের রং সাদা ফ্যাকাশে হয়ে যায়, চোখের মণিগুলো সাদা, আর আশেপাশে আরও কয়েকটা ছায়ামূর্তি সরাসরি মানুষ রূপ নেয়। সবারই শরীরের রং সাদা ফ্যাকাশে, আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি কোনো রকমে স্টিমারের একটা ছোট্ট বেঞ্চ জাপটে ধরেছি, কিন্তু এরা দুজনে আমাকে স্টিমার থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বাঁচতে চাও তো ঝাঁপ দাও, ঝাঁপ দাও বলছি। আমি সাঁতার জানি না যে। স্টিমারে থাকা ওই ছায়া শরীরগুলো এবার হাত বাড়িয়ে আমাকে চাপটে ধরতে চায়। এমন সময় ওই যুবক এগিয়ে এসে আমাকে জোরে এক ধাক্কা মারে, আর আমি চলে পড়ে যাই। আর এমন সময় স্টিমারটাও উল্টে যায় জলে। আমি জলে হাবুডুবু খেতে শুরু করি। হঠাৎ করে দেখলাম স্টিমার থেকে একটা বড় কাঠের টুকরো জলে এসে পড়ল। আমি সেটাকে আঁকড়ে ধরেই কোনো রকমে জলে ভেসে রইলাম। আর জলে ভাসতে ভাসতেই দেখলাম কতগুলো কালো হাত জলের তলা থেকে বেরিয়ে এসে স্টিমারটাকে টেনে জলের তলায় নিয়ে যাচ্ছে। ওই স্টিমারের ভেতর থেকে বয়স্ক লোকটার কণ্ঠ ভেসে এলো, টাকাটা পাঠিয়ে দিও বাবা। আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিও, আর কেউ নেই আমার মায়ের। জলের মধ্যে কাঠের টুকরোটা নিয়ে আমি কোনো রকমে ভেসে রইলাম। তারপর ভাসতে ভাসতে এসে পড়লাম নদীর পাড়ে, আর তারপরেই জ্ঞান হারালাম। পরদিন সকালে জ্ঞান ফিরতেই দেখলাম নদীর পাড়ে আমি পড়ে আছি। আমার পাশে পড়ে আছে দুটো খাম, তাতে ঠিকানা
আর কিছু টাকা রয়েছে। তুমি তাহলে? হ্যাঁ, আমার নামই রতন। আমার বাবার সেদিন রাতের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু বাবা কোনো কারণে আসতে পারেনি। তার পরের দিনে তো বাবার মৃতদেহ পাওয়া গেল নদীর জলে। আমার থার্ড ইয়ারটা কমপ্লিট করা হয়নি, সেজন্য কি করব, কোথায় যাব, কেউ নেই আমার তিনকুলে। তাই এই ছোট্ট চায়ের দোকানটা দিয়েছি। এই টাকাটা পেয়ে আমার খুব উপকার হবে। আমি চাইলে আমার পড়াশুনোটা আবার চালিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি এই টাকাটা কোথায় পেলেন? তোমার বাবা আমার বিশেষ পরিচিত, তিনি আমাকে দিয়েছিলেন তোমাকে দেবার জন্য। এর বেশি আর কিছু জিজ্ঞেস করো না। আচ্ছা চলি তাহলে, ভালো থেকো। সেই দিনই আমি যাই হাসপাতালে। অনেক খোঁজ খবর নেবার পরে জানতে পারলাম অরুণা দেবী নামে একজন বিধবা মহিলা এখানে ভর্তি হয়েছিলেন। তিনি এখন মেন্টাল অ্যাসাইলামে আছেন। আমি গেলাম সেই মেন্টাল অ্যাসাইলামে। কেমন আছেন আপনি? এসেছিস বাবা, এসেছিস? ভালো আছিস তো বাবা? চল, আমাকে বাড়ি নিয়ে চল। আমার এখানে থাকতে আর ভালো লাগছে না রে বাবা। আমি নিয়ে যাব আপনাকে, আমার বাড়িতে নিয়ে যাব। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমারও বাবা মা মারা গেছে সেই কোন ছোটবেলায়। মামার বাড়িতে মানুষ, মাথার ওপর একজন বয়স্ক মানুষ থাকলে বেশ ভালোই হয়। তার ছত্রছায়ায় আমি খুব ভালো থাকব। মানুষটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আমি আমার বাড়িতে নিয়ে যাব।